দেখেন পশ্চিমবঙ্গের বিজেপির ইতিহাসে সব থেকে সফল সভাপতি এবং বিজেপির একটা ট্রেন্ডই আছে, যারা এই ধরনের সাফল্য এনে দেন তাদেরকে আরো বেশি করে সম্মান দেওয়া। সুতরাং সেই জায়গায় যদি একজন বাঙালি পূর্ণমন্ত্রী আসে এবং সেটা শ্রমিক ভট্টাচার্যের রূপে, তো সেই জায়গায় অসুবিধার তো কিছু নেই। বঙ্গ বিজেপিতে সভাপতি বদলের হাওয়া, কিন্তু প্রশ্নটা শুধু শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে নয়। প্রশ্ন হলো, দিল্লি বাংলার বিজেপিকে ঠিক কোন পথে নিয়ে যেতে চাইছে? শ্রমিককে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে কেন্দ্রে মন্ত্রিত্ব বা অন্য কোনো বড় দায়িত্ব দেওয়া হবে, নাকি দলের ভেতরের একাধিক বিষয়ে তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতপার্থক্যই বদলের আসল কারণ? তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের নিয়ে আপত্তি, দলের ভেতরে তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগ, 22 জনকে বহিষ্কার। এইসব ঘটনায় কি শ্রমিকের বিরুদ্ধে গিয়েছে? এবার নতুন সভাপতি কে হবে? 50-এর নিচে তরুণ মুখ, নাকি আরএসএস এর পছন্দের কোনো নেতা? তিনি কি দিল্লির কৌশল মানবেন, নাকি বিজেপির নিজস্ব সংগঠনকে শক্ত করবেন? আর যদি রাজ্য সভাপতির ক্ষমতায় সীমিত হয়, তাহলে বাংলায় বিজেপির আসল কন্ট্রোল রুম কোথায়? দিল্লিতে, নাকি বাংলার অন্য কোনো নেতার হাতে? শ্রমিক বদল শুধু সভাপতি বদল, না বাংলায় বিজেপির সম্পূর্ণ রাজনৈতিক রিসেট? এই ব্যাপারে ট্রু নিউজ বাংলা কথা বলেছে রাজনৈতিক বিশ্লেষক শুদ্ধশীল ঘোষের সাথে। বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দল ছেড়ে দিচ্ছেন এবং দিল্লিতে কোনো হয়তো মিনিস্ট্রি জয়েন করছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি দল ছেড়ে দিচ্ছেন নাকি ওনাকে দল থেকে সরানো হচ্ছে? না না, দল ছাড়ার প্রসঙ্গ কোথা থেকে আসছে? শ্রমিক ভট্টাচার্য, আমি যতদূর জানি, বিজেপির একজন অত্যন্ত বরিষ্ঠ সৈনিক এবং মানে এমন সময়ে তিনি বঙ্গে বিজেপিটা করতেন যে সময় বাংলায় বিজেপির পতাকা ধরারও কাউকে লোক পাওয়া যেত না। সুতরাং তিনি দলের অত্যন্ত অনুগত সৈনিক আছেন। আমার কাছে অন্তত এরকম কোনো খবর নেই যে শ্রমিক ভট্টাচার্য দল ছেড়ে দিচ্ছেন। এবার আপনি হয়তো বলতে চাইছেন যে সভাপতির পদ হ্যাঁ। থেকে তিনি হয়তো সরে যাচ্ছেন এবং দিল্লিতে হয়তো তিনি কোনো মিনিস্টার হচ্ছেন। দেখুন, রাজনীতি সবসময়ই সম্ভাবনা শিল্প এবং সেই জায়গা থেকে যদি আমরা বিশেষ করে বিজেপির রাজনীতির দিকে তাকাই, তারা এমন কিছু চমক দেন বা এমন কিছু করেন যেটা কেউ হয়তো ভাবতে পারেন না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেটাই সঠিক সিদ্ধান্ত। এই যেমন ধরুন, নীতিন নবীনজিকে যে সর্বভারতীয় প্রেসিডেন্ট করা হলো, তিনি হওয়ার আগে অবধি কি তার নামটা অবধি ভারতবর্ষের বেশিরভাগ বিজেপি কর্মী সমর্থকরা জানতেন? সুতরাং এগুলো বিজেপির আভ্যন্তরীণ বিষয় এবং সেখানে নরেন্দ্র মোদীজির মতো একজন আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী রয়েছেন, যিনি দেশের ভালোর জন্য বুঝবেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আর শ্রমিক ভট্টাচার্য তো অ্যাকচুয়ালি যদি দেখেন পশ্চিমবঙ্গের বিজেপির ইতিহাসে সব থেকে সফল সভাপতি এবং বিজেপির একটা ট্রেন্ডই আছে, যারা এই ধরনের সাফল্য এনে দেন তাদেরকে আরো বেশি করে সম্মান দেওয়া। সুতরাং সেই জায়গায় যদি একজন বাঙালি পূর্ণমন্ত্রী আসে এবং সেটা শ্রমিক ভট্টাচার্যের রূপে, তো সেই জায়গায় অসুবিধার তো কিছু নেই। সুধীশিলদা, শ্রমিক ভট্টাচার্য নির্বাচনের আগে বলেছিলেন আমাদের দরজা তৃণমূলের জন্য সবসময় বন্ধ থাকবে, কিন্তু তারপর তাকে 3 জন তৃণমূল সাংসদকে জয়েন করাতে হয়েছে। এক, সেকেন্ড, 22 জন বিজেপির কর্মকর্তাদেরকে বরখাস্ত করতে হয়েছে, কিন্তু উনি এফআইআর করতে পারেনি। এইরকম বিভিন্ন ধরনের ঘটনা কি ওনার ওপর কোনো চাপ সৃষ্টি করছে, যেখানে উনি নিজের কথায় টিকে থাকতে পারছেন না বলে ওনার কোথাও না কোথাও একটা মতভেদ হচ্ছে এবং ওনার মনে হচ্ছে বাংলা থেকে সরে গিয়ে দিল্লিতে মিনিস্টার হওয়াটা বেটার অপশন? দেখুন, এক নম্বর কথা হচ্ছে দলটার নাম বিজেপি। আমি যেটুকুনি চিনি এই দলটাকে, সেখানে ব্যক্তি স্বার্থ কোনো সময়ই এখানে প্রাধান্য পায় না। বিজেপি একটা নীতিতেই বিশ্বাস করে, সেটা হচ্ছে দেশ আগে, তারপর দল, তারপর ব্যক্তি। সুতরাং শ্রমিক ভট্টাচার্যের ব্যক্তিগত কি মনে হলো, মানে আই এম নট টকিং অ্যাবাউট অনলি শ্রমিক ভট্টাচার্য, হুএভার ইট ইজ। শ্রমিক ভট্টাচার্য একটা নাম হিসেবে ধরুন আপনি, মানে শুভেন্দু অধিকারীও যদি আজকে ভাবেন যে আমি এটা করব না, আমি এটা করব, তিনি পারবেন না। দল এবং দেশের স্বার্থে তাদেরকে সেই জিনিসটা করতে হবে, পয়েন্ট নাম্বার ওয়ান। 2 নম্বর জায়গা হচ্ছে, অনেকেই দেখলাম এটা শ্রমিক ভট্টাচার্যকে এই জিনিস নিয়ে বেশ কটাক্ষ করছেন, তাকে শ্রমিক বুদ্ধ বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নাম দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই যে পুরো ঘটনাবলী ঘটেছে, সেখানে শ্রমিক ভট্টাচার্যের 0.01%ও কোনো রকম কোনো জায়গা নিজস্ব সিদ্ধান্তের জায়গা থেকে ছিল না।
তিনি দলের অনুগত সৈনিক, দলের শীর্ষ নেতৃত্ব তাকে যেটা করতে বলেছেন তিনি করেছেন। আজকে একটা কথা আপনারা চিন্তা করে দেখুন, আজকে বিজেপির যে সিদ্ধান্ত নিচ্ছে, না আপনার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমরা দুধ দাঁড়িয়ে গালাগাল দিতে যাই পারছি, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের ব্যাপারটা কোনোদিন ভেবে দেখেছেন? তিনি নিজে যেখানে বলছেন যে আমি কিছুতেই কোনো তৃণমূল, ভালো খারাপের কোনো প্রশ্ন নেই, কোনো তৃণমূলের জন্য দরজা খুলবো না, সেই শ্রমিক ভট্টাচার্যকে তিনজন বিজেপির সাংসদকে হাত ধরে জলে জয়েন করাতে হচ্ছে এবং তার 3 ঘন্টার মধ্যে টিকিট ঘোষণা করতে হচ্ছে। তার মুখটা সেদিনকে দেখেছিলেন কতখানি তিনি সেই ঘটনাটা নাখুশ ছিলেন, কিন্তু দেশের স্বার্থে, দলের স্বার্থে দল তাকে নির্দেশ দিয়েছে, তিনি এক্সিকিউট করেছেন। আমি শ্রমিক ভট্টাচার্যকে ডিফেন্ড করছি না এবং ডিফেন্ড করার কেউ নইও, কিন্তু বাস্তবটা বুঝতে হবে। এটা শ্রমিক ভট্টাচার্যের একক সিদ্ধান্ত হিসেবে যারা ধরে নিচ্ছেন যে দিল্লি কিচ্ছু জানে না, রাজ্য নেতৃত্ব কিচ্ছু জানে না, শ্রমিক ভট্টাচার্য একা এই মৌরসি পট্টা চালাচ্ছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এটা রাজনীতির অঙ্গে শ্রমিক ভট্টাচার্যকে এই জিনিসটা করতে হয়েছে। এবার যেটা রাজ্য সভাপতি বা মন্ত্রিত্বের কথা বলছেন, আবার বলছি এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়। বিজেপি যে মানুষটাকে সব থেকে যোগ্য যে জায়গায় মনে করে তাকেই তারা দায়িত্ব দেন। হতেই পারে শ্রমিক ভট্টাচার্যকে এর কোনোটাই দেওয়া হলো না, হতেই পারে এমনও হলো যে শ্রমিক ভট্টাচার্য দুটোই একসঙ্গে চালালেন, যেমন আমরা অতীতে দেখেছি ডক্টর সুকান্ত মজুমদার চালিয়েছেন, তিনি কেন্দ্রে মন্ত্রী হয়ে যাওয়ার পরও তো রাজ্য সভাপতি চালিয়েছেন। সুতরাং এইসব জিনিস নিয়ে জল্পনার কোনো জায়গা নেই। সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট আমি বলবো যে বিজেপির এই সরকারটার 100 দিনের কাছাকাছি হলো, আমার যেটা সব থেকে ভালো লাগছে, আগের সরকারটা মুখ এবং বধির হয়ে গেছিল, তারা দুর্নীতি ছাড়া কিছু জানতো না। আমরা যখন সেই দুর্নীতির কথা বলতাম তখন সেই জায়গায় এসে আমাদের কণ্ঠ রোধের চেষ্টা করা হতো, কিন্তু বিজেপি যে ভুল ত্রুটিগুলো করছে সেগুলো নিয়ে যখন আমরা আওয়াজ তুলছি, বিজেপি সেগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে, আত্মসমালোচনা করছে এবং যেখানে যেখানে দেখছে যে ভুল ত্রুটি জায়গা আছে তারা সংশোধনের চেষ্টা করছে। এটাই তো মানুষ চেয়েছিল। দেখুন, রক্ত মাংসের মানুষ, সকলেরই ভুল ত্রুটি থাকে, কিন্তু সেটা সংশোধনের ইচ্ছা আছে কিনা সেটা শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে হচ্ছে। এবং বিজেপি সাংগঠনিক পরিবর্তনের পালাও শুরু হয়েছে, আমরা কেন্দ্রীয় স্তরে দেখলাম, সুতরাং রাজ্য স্তরেও সেটা হতে পারে। এর মধ্যে জল্পনার কিছু আছে বলে তো আমার মনে হয় না। সুতোষিন্দা, আমি যদি জিজ্ঞেস করি ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন, বঙ্গ বিজেপির সভাপতি নাকি দিল্লির মন্ত্রী? এবং মন্ত্রী বলতে হয়তো এক্ষুনি মানে যেটা অ্যাজিউম করা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য যে কোনো জায়েন্ট একটা মিনিস্ট্রি পাবে তা তো নয়, হয়তো কোনো মিড স্কেল বা স্মল স্কেল মিনিস্ট্রি পাবে। তো এই দুটোর কম্প্যারিজনে কোনটা বেশি, যদি যদি আমরা তুলনামূলকভাবে কথা বলি, তাহলে কোনটা বেশি মানে শ্রমিক ভট্টাচার্যের মতন একজন লোকের জন্য কোনটা বেশি প্রেস্টিজিয়াস ছিল? আমার এই প্রসঙ্গে তো একটা কথাই মনে পড়ে গেল, সেটা হচ্ছে একটা বাংলায় খুব ভালো সিনেমা ছিল পাতাল ঘর বলে, সেখানে খরাজ মুখোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত গান ছিল, যে কোনো ভূমিকায় সমানে মানিয়ে যায়, আপনি যা চাইবেন আমি। শ্রমিক ভট্টাচার্য অনেকটা ঠিক সেই রকম। দেখুন, যখন পার্টির দুর্দিন, মানে কেউ স্ট্রিট কর্নার করার লোকও নেই, তখনও কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন মাইক হাতে স্ট্রিট কর্নারে দাঁড়াতেন 50টা হলেও লোক দাঁড়িয়ে যেত। এই শ্রমিক ভট্টাচার্য যখন বিজেপির হয়ে বলার কেউ নেই, বিজেপি বললেই লোকে বাংলায় নাক ছিটকতো, ঠিক সেই সময়ে তাকে যদি দেখেন, তিনি কিন্তু দুর্দান্ত রকমের ভাবে বক্তব্য রাখছেন বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে, টক শোতে গিয়ে, এবং মানুষ কিন্তু মুগ্ধ হয়ে বিজেপির জন্য নয়, শ্রমিক ভট্টাচার্যের বাগ্মিতার জন্য শুনছেন। আবার যখন দলের মধ্যে একটা কন্ট্রোভার্সির জায়গা তৈরি হয়েছে বা সেখানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জায়গা হয়েছে, দুর্দিনের কর্মী হিসেবে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আসা হয়েছে, সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি ফাটিয়ে কাজ করেছেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এসছে, তার একার জন্য আসেনি, কিন্তু সেখানে তার তো বড় ভূমিকা ছিল। এবং আবার যখন তার দিকে তাকাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব, সেখানেও হয়তো তিনি দুর্দান্তভাবে সফল হবেন। সুতরাং শ্রমিক ভট্টাচার্যের একটা বিস্তৃত রাজনৈতিক পরিধি রয়েছে, এবং সেই জায়গা থেকে দল তাকে যখন যে দায়িত্ব দিয়েছে তিনি নিষ্ঠার সঙ্গে করেছেন, আগামী দিনেও করবেন। আমার মনে হয় সেটাই শ্রমিক ভট্টাচার্যের একমাত্র ডেফিনেশন। সুধীশীলদা, একটু আগে যেরকম আপনি বললেন যে বাংলার সব ডিসিশন বাংলা নেয় না, বঙ্গ বিজেপি নেয় না, সেন্টার থেকে নেওয়া হয়। আমি সেখান থেকে জিজ্ঞেস করতে চাই যে বাংলার বিজেপি যেখানে সেন্টার থেকে নির্দেশে চলে, দিল্লির কি রিকোয়ারমেন্ট যে টিএমসি নেতাদের সাথে বোঝাপড়া করে চলা, যদি আরএসএস নতুন প্রেসিডেন্ট আসে, মানে তৃণমূলের সাথে বোঝাপড়া করা চলা, সেইখানে যেহেতু শ্রমিক ভট্টাচার্যর একটা মতভেদ এই তৃণমূল সাংসদদের সাথে ছিল,
যে উনি একদমই এটা পছন্দ করেননি, সেই জায়গা থেকেই কি সেন্টার এই ডিসিশনটা নিল যে ওনাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে দিল্লিতে নিয়ে আসা? কারণ এখানে আরো তৃণমূল হয়তো আগামীকালে জয়েন করতে চলেছে এবং শ্রমিক ভট্টাচার্য সেগুলোতে অখুশি হবেন। দেখুন, শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে যাবেন কি যাবেন না, আবারও বলছি, এটা এখনো স্পেকুলেশনের পর্যায়ে রয়েছে। তিনি তো রাজ্যসভা সাংসদ হিসেবে অলরেডি কাজ করছেন। 2 নম্বর কথা হচ্ছে, বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, বাংলার উপর কেন্দ্রীয় নেতৃত্ব চাপিয়ে দিচ্ছে, মানে এটা অনেকটা মমতা ব্যানার্জির ভাষা হয়ে যাচ্ছে না, যে দিল্লি বাংলা চালাবে। এইভাবে হয় না। বিজেপি পুরো জিনিসটা একটা সিস্টেমেটিক ওয়েতে চালায়, এবং সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় জায়গা রয়েছে, তারা সিদ্ধান্তটা নেন সর্বভারতীয় ক্ষেত্রে। এবং এই যে আপনি দলবদলের কথা বলছেন, এটা তো শুধুমাত্র বাংলার জন্য নয়, আমরা অন্যান্য রাজ্যেও দেখছি, মহারাষ্ট্র হচ্ছে, বা আমরা অনেক সময় দেখছি উত্তরপ্রদেশে যে রয়েছে সেখানেও আলোচনা চলছে। তো এইসব ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব আগামী দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসতে চলেছে, যার জন্য আমাদের সংসদ ভবনে 2/3 মেজরিটি দরকার। এটার জন্য এই জায়গাটা হয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে তৃণমূলের চোরেদের জন্য দরজা খুলে দেওয়া, এই সিদ্ধান্ত এখনো হয়নি। মাঝখানে শোনা গিয়েছিল সুনীল বনসালজি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা জানিয়ে দিয়েছেন যে যেমনই হোক দলকে বাড়াতে হবে, সেই জায়গা থেকে হবে। এখানেও একটা ব্যাখ্যা আমি পরবর্তীকালে বিজেপি নেতাদের তরফ থেকে পেয়েছি। এবং আবারও বলছি, যদি এই ব্যাখ্যার বাইরে গিয়ে তারা ভাবে যে ওই চুরি দুর্নীতিবাজিটা করবে, তাহলে আমরা তৃণমূলের বিরুদ্ধে যেরকম সোচ্চার প্রতিবাদী ছিলাম, এক্ষেত্রেও সেটা হব। কিন্তু বিজেপি তো ভরসা আছে সেই জায়গাটা হবে না। বিজেপি কি বলছে, যে আমরা তাদের জন্যই দরজা খুলবো যাদের গায়ে সেই কলঙ্কের দাগটা নেই। এবং সেখানে তো আমার পার্টি বাড়াতে গেলে মঙ্গল গ্রহ থেকে লোক আসবে না, আমার লোকের দরকার আছে, আমার সংগঠন আছে। আর 2 নম্বর, যারা আসছে তারা এসে এখানে নেতা হয়ে যাচ্ছে, মাতব্বরি করবে, এরকম কোনো ব্যাপার নয়। আগে তারা দলে কর্মী হিসেবে আসবে। এবং আপনি যে সংঘের কথা বলছেন, সংঘ তো সরাসরি রাজনীতিতে নেই, কিন্তু বিজেপি মানসিকতার বহু সাংগঠনিক জায়গা রয়েছে, বজরং দল রয়েছে বা অন্যান্য যারা রয়েছে। আমরা দেখছি যখন বিজেপির জন্য দরজা বন্ধ হয়ে গেছে, তখন এরকম দলে তো প্রচুর মানুষ ঢুকছে, সেখানে কি আপনি মানা করতে পারবেন বা সেগুলো আটকাতে পারবেন? এবার তার মাধ্যমে যদি তাদের শুদ্ধিকরণ হয়ে যায়, ভালো। আর যদি ধান্দাবাজি হয়ে যায়, তাহলে দলটার নাম বিজেপি, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। এবং আলটিমেট সেই জায়গা থেকে কিন্তু তারা এসে করে কমে খাওয়ার জায়গাটা থাকবে না। কেননা শ্রমিক ভট্টাচার্যই বলে দিয়েছেন, সে যদি দলের বিধায়কও হন আর তারা যদি তোলাবাজির সঙ্গে যুক্ত থাকে, তাহলে দল থেকে দরকার হলে তাড়িয়ে দেবেন, তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে যাবে। সুদর্শন দা, আপনার কি মনে হয় আজ যে আরএসএস আরএসএস থেকে নতুন সভাপতি হতে পারে? আরএসএস কোনো সময় রাজনীতির সঙ্গে যুক্ত নয়। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আরএসএস হচ্ছে একটা সংস্থা যারা দেশের ভালোর জন্য এনজিও হিসেবে কাজ করে, পৃথিবীর বৃহত্তম এনজিও অর্গানাইজ তৈরিতে তারা কাজ করে। সুতরাং কেউ আরএসএস থেকে কেউ কিছু হতে পারে না। কারোর যদি মনে হয় তিনি রাজনীতি করবেন, তাহলে তাকে আরএসএস থেকে পদত্যাগ করতে হবে এবং তারপর তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারেন। সেটা নট নেসেসারি বিজেপি, সেটা অন্য তার মতাদর্শ থাকলে সেখানেও তিনি জয়েন করতে পারেন। আর আরেকটা ব্যাপার আমরা দেখেছি, যে বিজেপির যে ভাবধারা, আমরা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে কি দেখি, রাজনৈতিক দলটা প্রধান, তার বিভিন্ন শাখা সংগঠন থাকে, কৃষি সংগঠন থাকে, এই সংগঠন থাকে, ওই সংগঠন থাকে। কিন্তু বিজেপি এমন একটা জায়গা যেখানে আপনারা বলতে পারেন মহিরুহটা, মেন গাছটা হচ্ছে আরএসএস, তাদের একটা রাজনৈতিক শাখার নাম বিজেপি। সুতরাং খুব স্বাভাবিক বিজেপিতে যারা থাকবেন তারা সংঘের মনোভাব সম্পন্ন মানুষই হবেন। স্বয়ংসেবক যারা, তাদেরই বেশি আধিক্য থাকবে এই দলটাতে। কেননা বিজেপির কোনো শাখা সংগঠন আরএসএস নয়, আরএসএস এর একটা রাজনৈতিক ভাবনার উইং হচ্ছে বিজেপি রাজনৈতিক দল হিসেবে। এ কারণে দেখুন বিজেপিতে কিন্তু কোনো রকম কোনো ওই মজদুর সংঘ এইগুলো কিছু নেই, এগুলো সবই কিন্তু সংঘের ব্যাপার রয়েছে। সুতরাং সংঘর মানসিকতা সম্পন্ন যদি কেউ আসেন, সেটাই সাধারণত হয়ে থাকে, যে যারা স্বয়ংসেবক তারা ভাবেন এবার যে রাজনীতিতে আসবে এবং তারপর তারা বিজেপির রাজনীতিতে আসেন। সুতরাং এরকম কেউ দায়িত্ব পেতে পারেন, এর মধ্যে তো অসুবিধা কিছু নেই। সুদর্শন দা, বিগত কালে ককরোচ পার্টি যা করলো দিল্লিতে, আমরা একটা বিশাল রেভলিউশন দেখলাম, জেনজি রেভলিউশন, এবং কম বয়সী ছেলেমেয়েরা সব একত্রিত হচ্ছে। সেটা শুধু জেনজি বলে নয়, সেটা শুধু ককরোচ পার্টি নয়, সিপিআইএম এ প্রচুর ফ্রন্টাল অর্গানাইজেশন, এসএফআই থেকে শুরু করে আইসা থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন সব, মানে কম বয়সী ছেলেমেয়েরা একত্রিত হয়ে রেভলিউশন করছে সরকারের এগেনস্টে। সেই দিক থেকে দেখতে গেলে
এবং সেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিল দুবার ফেসবুক লাইভ করতে, মানে রেভলিউশনটা সেই মাপেরই হয়ে গেছিল। আপনার কি মনে হয় সেই খান থেকে দেখে এইবার যে দলের সভাপতি আসবে তাকে সে কেউ একটা কম বয়সী ইয়াং ফেস হবে? মানে আমরা সবসময় বিজেপিকে দেখে এসেছি একটু বয়স্ক, একটু এক্সপিরিয়েন্সড, যারা দলে অনেকদিন ছিল, দলের কাজ জানে, দলকে চেনে, তারা দলের বিভিন্ন পদ পায়। কিন্তু এইবার এই যে একটা চেঞ্জ মেকওভার আসছে, সেই এবং ককরোচ পার্টি, তার সাথে আইসা টাইসা সবাই বেঙ্গলে ঢুকে পড়েছে, নেহা বোরা থেকে সবাই বেঙ্গলে আসছে। এইটা দেখে কি বিজেপি এরম সিদ্ধান্ত নিতে পারে যে এবার বঙ্গ বিজেপির সভাপতির মুখ একদম একটা নতুন ইয়াং ফেস হবে? দেখুন, প্রথম কথা, যেটাকে জেনজির আপনি বিশাল আন্দোলন বললেন, সেটা কি আদৌ কোনো আন্দোলন ছিল? পয়েন্ট নাম্বার ওয়ান। তার কারণ হচ্ছে, যদি এদের আন্দোলন থাকতো, আন্দোলনের তো একটা নীতি আদর্শ থাকে। কোয়েশ্চেন লিক সর্বভারতীয় ক্ষেত্রে হচ্ছে ধর্মেন্দ্র প্রধানজির ইস্তফা লাগবে, ওকে ফাইন। ঝাড়খণ্ডে কি হচ্ছে? সেখানে তো টু শব্দটি করার ক্ষমতা হচ্ছে না। তার কারণ, সেখানে যারা এদের রাজনৈতিক বাপ তারা জড়িত রয়েছে। সেখানে গেলে এদের রাজনৈতিক অস্থিরতা তৈরি করার অবস্থাটা ঠিক কাজ করবে না, সেই জন্য ঝাড়খণ্ডে যেতে পারছে না। এদের যারা বড় বড় মাথা রয়েছে তাদের সব টাইফয়েড টাইফয়েড হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, আপনি যে নামগুলো, সংগঠন নামগুলো বললেন, যে আইসা বা বামপন্থী সংগঠন যারা ঢুকে গেছে, তার মানে আলটিমেটলি বুঝে নিন এই ককরোচ জনতা পার্টি আসলে কে? ওই সেই টুকরে টুকরে গ্যাংয়ের অংশ, যারা বিদেশি ফান্ডের টাকায় এখানে এসে মোচ্ছব করে, আর কোনো কিছু হলেই একটা ইস্যু তৈরি করে ভারতবর্ষটাকে একদম এদিক ওদিক করে দেওয়ার চেষ্টা করে বারবার। এই কাশ্মীর মাঙ্গে আজাদি, এর সঙ্গে প্রশ্ন ফাঁসের কি সম্পর্ক আছে আমাকে বলতে পারেন? কেন উঠেছে সেই স্লোগান ওখানে? দেশবিরোধী কিছু ছেলে মেয়ে যারা বিদেশি ফান্ডে এই মাতব্বরিগুলো এতদিন করতো, সেই রাস্তাগুলো ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে। এবং যে নতুন এফসিআর এ বিলটা আসবে, যে বাইরে থেকে টাকা আসবে আর সেখানে মোচ্ছব চলবে, সেই জিনিস আর চলবে না। প্রত্যেকটা পয়সার হিসেব দিতে হবে, সেটাই তো মেন ইস্যুর জায়গা। সেটাকে আটকাতে হবে বলেই তো এত আন্দোলন আন্দোলন খেলা হলো। কেউ কিছু বোঝে না। আর নরেন্দ্র মোদীর যে কথাটা, ভিডিও লাইফের কথাটা বললেন, এখানেই নরেন্দ্র মোদীর গুরুত্ব। দেখুন, প্রথম যে ভিডিওটা এসছে, মানে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা খুব ভালো করে জানি, উনি ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারেননি, মানে মোবাইলটা যেখান থেকে তিনি ধরেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি এসছেন, তিনি বলেছেন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে তিনি দেখছেন দেশটার ক্ষতি হয়ে যাচ্ছে, মানুষের কাছে বার্তাটা দিতে হবে, এবং সেখানে কি পরিমাণ সেটার ভিউ হয়েছে। সুতরাং এখানে নরেন্দ্র মোদী হচ্ছেন এমন মানুষ যিনি একটাই বক্তব্য রাখেন, যে ভাই, তুমি ডিসাইড করো কোথায় খেলা হবে, তুমি ডিসাইড করো কোন খেলার রুল থাকবে, আমি তোমার মাঠে গিয়ে তোমার রুল অনুযায়ী খেলে ম্যাচটা জিতে বেরিয়ে চলে আসবো। তো সেই জায়গাটা উনি কিন্তু এই ইনস্টাগ্রাম থেকে, এই সোশ্যাল মিডিয়া থেকেই তো এই আন্দোলন শুরু হয়েছিল। তো সেইখানে গিয়ে তিনি জবাব দিলেন, এবং সেই জবাবি ভাষণে দেখা গেল যে এমন ভিউ হলো, এরা ছিটকে বেরিয়ে গেল, আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হলো। আর যেটা আপনি বলছেন যে নবীন মুখের কথা, বিজেপি কিন্তু সবসময় নবীন প্রবীণের যে ব্যালেন্স, সেটা খুব সুন্দরভাবে করে। প্রবীণদের অভিজ্ঞতাকেও কাজে লাগায়, আবার নবীনদেরও তুলে আনার ব্যাপার করে। সেটা আজকের ব্যাপার নয়। আপনারা চিন্তা করুন, যখন বিজেপি শুরু হয়েছে 1980 সালে, সেখানে একদিকে যেরকম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আডবাণীজির মতো নেতৃত্ব, তখন তরুণ একদম প্রমোদ মহাজন থেকে সুষমা স্বরাজ, অরুণ জেটলিজি, একদম নতুন নেতা, নতুন রক্ত, তারা কিন্তু সামনে থেকে এসছেন। আবার যখন অটল বিহারীজি প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, এদেরকেই গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে। আবার যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির মুখ হয়েছেন, তখন কিন্তু লালকৃষ্ণজি আডবাণীজি রয়েছেন, তিনি সাংসদ হয়ে এসছেন, তিনি মার্গদর্শন করিয়েছেন। সুতরাং বিজেপি সবসময় এই জায়গাটা করে। যেমন এই সর্বভারতীয় যে সংগঠনটি হলো, সেই সাংগঠনিক চেঞ্জের ক্ষেত্রে দেখুন, এখানে একজন নবীন সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে, নীতিন নবীনজি। অথচ সাধারণ সম্পাদক সংগঠন, যিনি সংগঠনের পুরো জিনিসটা দেখেন, সেই প্রবীণ বিএল সন্তোষজি রয়ে গেছেন, অভিজ্ঞ মানুষটি রয়ে গেছেন। সুতরাং নতুনত্ব, নতুন রক্ত সঞ্চার, এটা যেরকম বিজেপি করে, সেরকম প্রবীণদেরও কিন্তু পূর্ণ মাত্রায় সাহায্য করেন। আর সেই দুয়ে দুয়ে চার যদি করা হয়, তাহলেই কিন্তু বিজেপির সেই জায়গাটাকে, সাফল্যের রসায়নটাকে দেখা যায়। আপনি কি মনে করেন যে এই পদে কে আসতে চলেছে, আর তার সামনে প্রথম বড় চূড়ান্ত চ্যালেঞ্জ কি হতে চলেছে?
এটা আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি এখানে কোনো স্পেকুলেশন কোনো কিচ্ছু কাজ করে না। যখন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি সরে যাবেন তখন কত নাম নিয়ে আলোচনা হয়েছিল, সেই একটি নামেও কি সিলমোহর পড়েছে? সুতরাং কখন কাকে কোথা থেকে তুলে নিয়ে এসে দায়িত্ব দিয়ে দিয়ে দেবে বিজেপি কেউ জানে না। মানে বিজেপি সংগঠনটার চোখটা সেইভাবেই রাখে, যোগ্য লোকেদের ঠিক সেইভাবেই খুঁজে নিয়ে আসে। এবং এই মুহূর্তে যদি বিজেপির দিকে তাকান, প্রচুর যোগ্য মানুষ কিন্তু রয়েছে। যেমন আমি প্রথমেই নাম করব, সৌমিত্র খাঁয়ের কথা বলবো, জ্যোতির্ময় সিং মাহাতোর কথা বলবো, লকেট চট্টোপাধ্যায়ের কথা বলবো। তো এরকম যাদেরকেই দায়িত্ব দেওয়া হোক তারা দুর্দান্তভাবেই কাজ করবেন, প্রত্যেকেই অভিজ্ঞ মানুষ রয়েছেন, এর বাইরেও প্রচুর মানুষ রয়েছে। এর আগেও যখন দিলীপ ঘোষকে বা সুকান্ত মজুমদারকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তখন কি কেউ ভাবতে পেরেছিলেন যে এরা সভাপতি হবে? কিন্তু এরাও সভাপতি হিসেবে দারুণ কাজ করেছেন। বিজেপি দলটাকে বাংলায় যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে তার বেসটা তো এদের হাত ধরেই তৈরি হয়েছে। সুতরাং যে কেউই হতে পারে, যোগ্য লোক হতে পারে। বিজেপির অন্তরে এরকম প্রচুর যোগ্য লোক রয়েছে, হওয়ার পরই সেটা জানা যাবে, আগে থেকে স্পেকুলেট করে কোনো লাভ নেই।